নমস্কার বন্ধুরা, আজ 20 তারিখ অগস্ট মাসের 2024। 9 অগস্ট থেকে যে নৃশংস একটা ঘটনার ফলাফল আমরা খুব মুখিয়ে তাকিয়ে রয়েছি, তার আজকে প্রায় 12 দিন, 11.5 দিন বলা যায়, কারণ 9 তারিখে মধ্যরাতে ঘটনাটা ঘটেছিল আর আজকে প্রায় এখন 20 তারিখের প্রায় অর্ধেকের বেশি চলে গেছে সময়। তো এই দীর্ঘ সময়ের মধ্যে আমাদের বিভিন্ন রকমের প্রতিক্রিয়া মনের মধ্যে ঘটে চলেছে। 1 নম্বর হচ্ছে আমাদের একজন সহকর্মী, যিনি প্রচণ্ড নৃশংসভাবে ধর্ষিত হয়েছেন এবং খুন হয়েছেন। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় তার পোস্টমর্টেম রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। সেই পোস্টমর্টেম রিপোর্টের পরতে পরতে কতটা কষ্ট পেয়ে একটি মেয়ে, একটি কন্যা, একটি বোন চলে গেছে সেটা আমরা পড়ে শিওরে উঠছি। আমরা দেখতে পাচ্ছি যে কি ভয়ঙ্করভাবে মানুষ কতটা নৃশংস হলে এই ঘটনা ঘটাতে পারে, বা তারপরও চুপ করে বাড়িতে থাকতে পারে বা রাত্রিবেলা ঘুমোতে পারে। কতটা মানসিকভাবে শক্ত এবং নৃশংস হতে হয় এরকম একটা কাজ করার জন্য। তার শরীরের বিভিন্ন ক্ষত প্রমাণ করে দিচ্ছে কতটা কষ্ট পেয়ে, কতটা স্ট্রাগল করে তার শেষ নিঃশ্বাসটা চলে গেছে, এবং তারই শেষ নিঃশ্বাসে চলে গেছে শ্বাসরোধ করে, যে কিনা চেস্ট ফিজিশিয়ান, যে মানুষের শ্বাস বাঁচানোর জন্য সারা জীবনটা লড়বে বলে ঠিক করেছিল। তারপর আরো কিছু কিছু জিনিস আমাদের মাথায় আসছে যে একটা সত্যি বা একাধিক সত্যিকে আটকাতে গিয়ে প্রশাসন একের পর এক বিভিন্ন রকমের পদক্ষেপ কেন করে যাচ্ছে। প্রথমে তাকে আত্মহত্যা বলে একটা চালিয়ে দেওয়ার চেষ্টা, তারপর সেটাকে কোনো রকমভাবে ধামাচাপা দিয়ে তদন্তটাকে যত তাড়াতাড়ি শেষ করা যায়। একজন বলির পাঁঠাকে সামনে নেই, যার নাম সঞ্জয়। এখনো পর্যন্ত সঞ্জয় ছাড়া আর একজনেরও নাম সমক্ষে আসেনি। আমাদের একটা দীর্ঘ সময়ে পুলিশি তদন্ত, যেটা লালবাজার থেকে হচ্ছিল, তারপর হাইকোর্টের নির্দেশাধীনভাবে সিবিআই করে চলেছে দীর্ঘদিন। রোজ প্রাক্তন অধ্যক্ষকে নিয়ে যাওয়া হচ্ছে, সিবিআই দপ্তরে যাচ্ছেন তিনি, তারপর তিনি যাওয়া বন্ধ করে দিয়েছেন। আজকে আমরা আবার একটা অদ্ভুত দৌড় দেখলাম। 2021 সালে এই প্রাক্তন অধ্যক্ষকেই দৌড়াতে দেখেছিলাম। সেই সময় ওশিয়ান বোল্ট ছিলেন। এখন জানি না এবারে অলিম্পিকে নতুন কে হয়েছেন, 100 মিটার রেকর্ড দৌড়ে চ্যাম্পিয়ন। কিন্তু এই যে অ্যাসিস্ট্যান্ট এএসআই, যিনি নাকি এই সঞ্জয়, যিনি সিভিক ভলেন্টিয়ার ছিলেন, তার খুব ঘনিষ্ঠ, তাকেও প্রায় একই রকম দৌড়ে সিবিআই এর মধ্যে ঢুকতে দেখলাম। আমাদের মনে হয় যে কেন এই সব মানুষগুলো এখনো পর্যন্ত এই সব জায়গায় রয়েছেন, কেন এদেরকে, যেমন আর্মি থেকে একটা বড় সেক্টর যায় স্পোর্টসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে, এনাদের কেন স্পোর্টসে জন্য নাম লেখানো হয় না? যদিও উনি যে স্পিডে দৌড়াচ্ছিলেন সেই স্পিডে উনি কোনো পদক পাবেন না, বরং পুলিশ ওই রকম আলু থালু চেহারা নিয়ে যদি ওই স্পিডে দৌড়ায়, তাহলে তার সামনে অপরাধীকে উনি যে কবে ধরে উঠবেন বা আদৌ ধরে উঠতে পারবেন কিনা, বা উনি সরাসরি দৌড়াতে দৌড়াতে হাসপাতালের কার্ডিয়াক বা এই চেস্ট মেডিসিনেই ঢুকে যাবেন কিনা হাঁপাতে হাঁপাতে, যখন তাকে অক্সিজেন দিয়ে সামলাতে হবে, এটাও ভাবতে খুব অবাক লাগে। এইরকম আনফিট যদি একজন পুলিশ হন, তাহলে যে কি হবে। আমরা সিনেমায় দেখি পুলিশ ঘন্টার পর ঘন্টা চেস করছে একজনকে দৌড়ে, হ্যাঁ, আর সেখানে এই মানুষগুলো যদি কারোর পেছনে দৌড়ায় তো কি ভাল হবে। ভগবান ওনার মঙ্গল করুন, ভগবান আমাদের সবার মঙ্গল করুন, কারণ এর বাইরে কোনো উপায় নেই। কারণ মরতে যারা রয়েছে, মনে হচ্ছে না কেউ আলটিমেটলি কারোর মঙ্গল করে উঠতে পারবেন। সুপ্রিম কোর্ট আজকে যে রায়গুলো দিয়েছে তার মধ্যে কয়েকটা রায় খুব সদর্থক। যেমন ধরা যাক, সিআইএসএফ এর আন্ডারে আরজি করকে থাকতে বলা হয়েছে, মানে কেন্দ্রীয় পুলিশ দ্বারা প্রোটেক্টেড হবে আরজি কর। কি যে কতটা লাভ হবে জানি না, কিন্তু এটা রাজ্য সরকার বা রাজ্যের যে পুলিশ প্রশাসন, তার উপর একটা খুব বাজে কালো দাগ হয়ে রইল যে একটা রাজ্যের মধ্যে অবস্থিত একটা সকল কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মতো হয়ে গেল আরজি কর। রাজ্যের মধ্যে কেন্দ্রীয় শাসিত অঞ্চল,
কারণ সেটা CISF দ্বারা পরিচালিত হবে। ভাবতেও কিরকম লাগে, তাই না? আমাদের তো রাজ্য, আমরা বসবাস করি, এরপর কি এমন হবে যে প্রতিটা বাড়ি, প্রতিটা মানুষ বা প্রতিটা ডাক্তার কেন্দ্রীয় শাসিত অঞ্চলের আন্ডারে চলে যাবে? কারণ রাজ্য পুলিশের উপর আস্থা নেই, রাজ্য প্রশাসনের উপর কারো আর আস্থা থাকছে না। কারণ এই যে যুক্তিটা দেয়া হয়েছে এর পিছনে তো নিশ্চয়ই সওয়াল জবাব হয়েছে, এবং সওয়াল করতে রাজ্য সরকার নিয়ে এসেছেন এমন একটা মানুষকে যিনি হচ্ছেন হাইয়েস্ট পেড সুপ্রিম কোর্ট লয়ার কপিল সিব্বাল, যিনি কংগ্রেসের একজন বড় নেতা, কিন্তু তিনি একজন বড় লয়ার, এবং বলা যায় হাইয়েস্ট পেড অ্যান্ড মোস্ট পপুলার লয়ার অফ সুপ্রিম কোর্ট। তিনি লড়ছেন আমাদের সরকারের হয়ে, সরকারের এবং সরকারের যে পুলিশ প্রশাসন তাদের যে সমস্ত সকল গাফিলতি বলে আমরা অভিযোগ করছি বা সাধারণ নাগরিকরা অভিযোগ করছে, সেগুলোকে ডিফেন্ড করার জন্য, যে না সেগুলো ঠিক নয়। সুতরাং এই জিনিসটা যে খুব সহজে শেষ হবে, কারণ একদিকে বলা হচ্ছে যে ফাঁসি চাই, অবিলম্বে বিচার চাই, শাসক দল থেকে একাধিক মিছিল বেরোচ্ছে, অথচ এই বিচারটা যাতে কোনোভাবে ত্বরান্বিত না হয়, যেন ক্রমশ ঢিলে হতে থাকে। কেন ওনারা তো উকিল না দিলেই পারতেন, তাহলে তাড়াতাড়ি ব্যাপারটা এগিয়ে যেত। স্বতঃপ্রণোদিতভাবে যেটা করেছে সুপ্রিম কোর্ট, সেখানে অপোজিশন বা অবজেকশন না দিলেই তো হতো, তাহলে অনেক ফাস্ট ট্র্যাক হতো ব্যাপারটা। এবার এই জিনিসটা স্লো হয়ে তো 18 বছর 20 বছরে গিয়ে ঠেকবে, যায় না, তখন আমরা বেঁচে থাকবো কিনা। এমনিতেই আমাদের উপর এরপর অত্যাচার হবে। দুজন একে তো ধরেই নিয়ে যাওয়া হয়েছিল, যদিও যেভাবে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল আর তারা যেভাবে গেছেন, তাদের তো ন্যাজে গোবরে হয়ে তাদেরকে ফেরত দিয়ে দিতে হয়েছে। তো ডক্টর গোস্বামী এবং ডক্টর সরকারকে, তো সেক্ষেত্রে তো জানি না আবার আমাদের সমন টমন আসবে কিনা। আমরা তো নিয়মিতভাবে আমাদের অর্গানাইজেশনের হয়ে বলে যাচ্ছি, আমাদের জন্য আবার কিছু অপেক্ষা করে আছে কিনা। তার মানে একদিকে যেমন প্রক্রিয়াটাকে ঢিলে করার চেষ্টা চলছে, সেখানে একদম সর্বোচ্চ উকিল লাগানো হয়েছে, যেভাবেই হোক জিনিসটাকে যাতে স্লো করা যায় এবং মানুষগুলোকে যাতে বাঁচিয়ে দেওয়া যায় যারা সম্ভাব্য অভিযুক্ত। এটা যেমন একদিকে চলছে, অন্যদিকে তেমনি যারা বলছে, বক্তব্য রাখছে, তাদেরকে ধরার চেষ্টা হচ্ছে বা তাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে বা তাদেরকে ডেকে এনে হ্যারাস করা হচ্ছে। তার দুদিক থেকেই, ইভেন তাদের একজন রাজ্যসভার এমপি, রাজ্যসভার সাংসদ, যিনি আবার জাগো বাংলার সম্পাদক, সেই মানুষটাকে পর্যন্ত ডাকা হয়েছে এবং তিনি আবার সরাসরি কোর্টে চলে গেছেন। ওনাকে ব্যক্তিগতভাবে আমার দেখে মনে হয়েছে উনি অসুস্থ, যে কোনো কারণেই হোক। ওনাকে কিছুদিন আগে যা ছবি দেখেছিলাম তার থেকে ওনার একটা সিগনিফিক্যান্ট ওয়েট লস হয়েছে। আমি জানি না কেন হয়েছে, ওনার গলাতে একটা হোর্সনেস আছে, একটা ভয়েস এরিয়া আছে। আমি জানি না কোথাও কোনো খারাপ অসুখ হয়ে ওনার এতটা ওজন কমলো কিনা। আমার মনে হয় উনি অসুস্থ, তা সত্ত্বেও তাকে ছাড় দেওয়া হয়নি, যেহেতু তিনি সরাসরি যে লালবাজারের সর্বোত্তম কর্তা পুলিশ কমিশনারকে সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য বলেছেন। আমি জানি না, হয়তো ভুল বলেছেন বা হয়তো ঠিক বলেছেন, বা এমন জায়গায় আঘাত করেছেন যে জায়গাটায় একটা রাজ্যসভার সদস্য বা সাংসদ এই জায়গাটায় আঘাত করবেন বলে রাজ্য প্রশাসন হয়তো ভাবতে পারেনি। কিন্তু সেটা হওয়ার পর তাদের তড়িঘড়ি করে আটকাতে হয়েছে, যাতে ফিউচারে বাকি লোকজন না বলে ওঠেন একইভাবে। কারণ একটা জায়গা থেকে তো প্রতিবাদ আসছে, এবং সেটা শিক্ষিত সমাজ থেকে প্রতিবাদ আসছে। শিক্ষিত সমাজ এবং মেরুদণ্ড সোজা করে রাখার চেষ্টা করা যে সমাজ, মেরুদণ্ড সোজা আমরা সবাই রাখতে পারি না। আমিও ব্যক্তিগতভাবে সব জায়গায় যে মেরুদণ্ড সোজা রেখে সমস্ত কাজ করতে পেরেছি জানি না। আজকে এই আমাদের নির্ভয়ার বা তিলোত্তমার ক্ষেত্রে আমাদের নিজেদের মাঝে মাঝে বিবেকের সামনে দাঁড়াতে হচ্ছে যে সত্যি তো তাহলে এর আগে যে ঘটে যাওয়া যে বিভিন্ন রকম ধর্ষণ এবং হত্যা পশ্চিমবঙ্গের কোণে কোণে, ভারতের কোণে কোণে ঘটেছে, আমরা তো তার জন্য এরকম প্রতিবাদ করিনি। আজকে আমাদের ফ্রেটার্নিটিতে এত বড় একটা ঘটনা ঘটেছে, তবেই আমাদের চোখ খুলেছে। মানে ইনডিরেক্টলি আমরা যেন বোঝানোর চেষ্টা করছি যে যবে আমাদের পরিবারের কারোর উপর আঘাতটা হবে, তখনই আমাদের এইগুলোকে খারাপ মনে হবে, আমাদের এর বিরুদ্ধে প্রতিবাদ করার কথা মনে পড়বে, আদারওয়াইজ মনে পড়ার কথা না। তবুও এটুকু বলতে পারি, একজন মানে কি বলবো, একজন মেরুদণ্ড সোজা রাখার চেষ্টা করার একটা মানুষ হিসেবে বলতে পারি, হ্যাঁ সত্যি ভুল হয়েছে, অন্যায় হয়েছে। ওই ঘটনাগুলোকেও একইভাবে প্রতিবাদ করা উচিত ছিল, এবং ব্যক্তিগতভাবে বা দলগতভাবে বা অ্যাসোসিয়েশনের থ্রু দিয়ে সেই সব জায়গাগুলোতে
গিয়ে সত্যটা খোঁজার চেষ্টা নিজেদের মতো করে করা উচিত ছিল। আমরা ওদের পাশে দাঁড়াইনি। ইভেন একজন ফার্মেসির ছাত্র মুর্শিদাবাদে এইভাবে চলে গেছে, একটি আদিবাসী মেয়ে বোধহয় মুন্ডু কাটা দেহ পাওয়া গেছে বর্ধমানের কোনো একটা কলেজের, তার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ করতে নামিনি। আমাদের বোধহয় ভুল হয়ে যাচ্ছে, আমাদের মনে হয় অন্যায় হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গাতেই এই একই রকমের প্রতিবাদ হয়তো প্রয়োজন আছে, কিন্তু আমরা কেবলমাত্র নিজেদের কথা ভাবছি, নিজেদের ফ্র্যাটার্নিটির কথা ভাবছি, নিজেদের মতো করে নিজেদের কাজগুলোতে লড়ছি, আর ভেবে নিচ্ছি যে ওই ফ্র্যাটার্নিটি তো আমার নয়, সুতরাং ওই ফ্র্যাটার্নিটি ওদের মতো করে বুঝে নেবে, আমরা ওর মধ্যে ঢুকতে পারবো না। অথচ আমাদের জন্য কিন্তু সব ফ্র্যাটার্নিটির মানুষ নামছে। এটা কিন্তু আমাদের দিক থেকে একটা ভুল কাজ করা হচ্ছে বলে আমার মনে হয়। আমি আমার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সবাইকে অ্যাপিল করছি, যে যেখানে আছেন এই ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং আমাদের কাছে সেই খবরগুলো পাঠান, যাতে আমরা আমাদের মতো করে বিভিন্ন রকম প্রতিবাদ করতে পারি। হয়তো ফিজিক্যালি আমাদের মুর্শিদাবাদে বা বর্ধমানে গিয়ে প্রতিবাদ করা সম্ভব না, কিন্তু যে ডাক্তারবাবুরা ওখানে আছেন, যারা মুর্শিদাবাদে আছেন, যারা বর্ধমানে আছেন, তারা সেখানে থেকে সেই ঘটনাগুলোর প্রতিবাদ করুক। নাহলে আমাদের ফ্র্যাটার্নিটিতে যখন হবে তখনই আমরা প্রতিবাদ করব, বাকি সময় চুপ করে থাকবো। এইটা কিন্তু আমাদের দিক থেকে ঠিক কাজ হচ্ছে না। এই ধরনের প্রশ্ন আমাদের মধ্যে আসছে, আর তার সাথে আসছে দোষীর শাস্তি। দোষীর শাস্তি কবে হবে? আগে তো দোষী কারা তারা জানতে পারি, দোষী কারা তো এখনো জানতে পারলাম না। জানি না, 22 তারিখ আমাদের কাছে একটা খুব ভাইটাল দিন, আর দুটি দিনের জন্য আমরা অপেক্ষা করছি। আজকে আমরা সুপ্রিম কোর্টের রায়ের দিকে অপেক্ষা করছিলাম, আজকে আমরা আরও 2 দিন অপেক্ষা করব। সিবিআই যখন দ্বিতীয়বার সঞ্জয় বাবুকে কাস্টাডিতে নিতে যাবে, তার আগে সিবিআইকে জানাতে হবে যে তদন্ত প্রোগ্রেস কতটা হয়েছে এবং কিসের বেসিসে কতটা এগোচ্ছেন, বা ওরা আরও কতটা সময় চান গোটা জিনিসটার জন্য। 22 তারিখের কোর্টের রায়ের জন্য আমরা প্রচণ্ড আগ্রহে অপেক্ষায় থাকব। কালকে 21 তারিখ, কাল হয়তো আমি পার্সোনালি কোনো ভিডিও পোস্ট দেব না, কারণ আমার পাখির চোখ থাকবে 22 তারিখে। 22 তারিখে আমি আবার তৎকালীন যে রিপোর্ট পাবো, সেই রিপোর্টের বেসিসে আবার আপনাদের সঙ্গে কথা বলতে চাই। জানি না কথা বলতে কতটা পারবো বা কতটা ভালো পজিটিভ কথা বলতে পারবো, কারণ যেভাবে জিনিসগুলো চাপা দেওয়ার চেষ্টা হয়ে চলেছে বিভিন্ন স্তর থেকে, প্রশাসনিক স্তর থেকে, আইনের স্তর থেকে, সমস্ত দিক থেকে একেবারে আদা জল খেয়ে নামা হয়েছে আর কি। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, দুদিন বাদে হয়তো অর্থনৈতিকভাবে হবে। হ্যাঁ, কি সুন্দর করে বলা হয়েছে, এই যে কালকে একজন বিখ্যাত মানুষ, হ্যাঁ, যিনি এখন মুখপাত্র, আমাদের যিনি ডক্টর শান্তনু সেন ছিলেন, তিনি তো আর মুখপাত্র নেই, যিনি বলছেন মোটামুটি শাসক দলের তরফ থেকে, তিনি বলেছেন এই যে দীর্ঘ সময় ধরে সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বা সরকারি মেডিকেল কলেজগুলোতে দেখা হচ্ছে না, রুগী দেখা বন্ধ রয়েছে, তাতে বেসরকারি জায়গাগুলোর বা বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলোর নাকি অনেক সুবিধে হচ্ছে, অনেক মুনাফা হচ্ছে। কি বলবো বলুন তো, এর উত্তর কি দেয়া যায়? এর উত্তর একমাত্র দেয়া যায়, ঈশ্বর আপনার মঙ্গল করুন। অলরেডি আপনি যখন বিজেপিতে ছিলেন, তখন যেভাবে আপনাকে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল, সেটা দেখেই আমাদের বড় কষ্ট হয়েছিল। এইবার যদি আমরা এই সমস্ত টপিকগুলোকে ছেড়ে আপনার এই সমস্ত কথার পিছনে দৌড়াই, তাহলে আপনি যে কোন জলে গিয়ে কোন সাগরে গিয়ে পড়বেন, তখন তো উঠে দাঁড়িয়েছিলেন, এরপর আর কিছু মনে করবেন না, উঠে দাঁড়ানো আপনার পক্ষে ডিফিকাল্ট হবে। এ তো ভারী অদ্ভুত কথা হলো। কে আপনার মাথায় দেয়? কোন উর্বর মস্তিষ্ক থেকে আপনি করছেন? আপনি একটা প্রাইভেট হসপিটালে নিশ্চয়ই গেছেন, নিশ্চয়ই সেখানে চিকিৎসা নিয়েছেন, আর একটা সরকারি হাসপাতালে আমার মনে হয় আপনি যাননি, কারণ গেলে বুঝতে পারতেন যে কত হাজার, কত লক্ষ মানুষের সেখানে চিকিৎসা হয়। সারা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতের প্রাইভেট হসপিটালগুলোর ক্ষমতা নেই যে গভর্নমেন্ট হসপিটালের লোডকে বিয়ার করার, সম্ভব নয়। এবং 2 নম্বর হচ্ছে, দুটো জায়গাতেই যারা চিকিৎসা করেন তারা হচ্ছে ডাক্তারবাবু। আর কিছু মনে করবেন না, আপনি যেভাবে কথা বললেন তাতে একটা জিনিস মনে হয় যে আপনি তখনই জাগবেন যখন আপনার পরিবারের কারোর এই ধরনের ঘটনা ঘটবে।
আমরা একদম চাই না সেরকম কিছু হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দয়া করে নিজের মানে কি বলবো, নিজের দলকে সাপোর্ট করার জন্য বা নিজের দলকে আড়াল করার জন্য এই ধরনের ভুলভাল কথাবার্তা যাকে বলে, এই ধরনের ভুলভাল কথাবার্তা বলবেন না। মানে এই কথাগুলোতে একটা রিয়াকশান দিতেও বড় রুচিতে বাঁধে, বেসিক জায়গাতে বাঁধে আর কি। মানে এরকম একটা সিরিয়াস একটা জিনিস নিয়ে একটা আন্দোলন চলছে, এটাকে এতটা লঘু করে দেবেন না। আমাদের আন্দোলনটা এতটাও লঘু নয় যে প্রাইভেট হসপিটালগুলোর মুনাফা হবে তার জন্য আমরা আন্দোলন করছি গভর্নমেন্ট হাসপাতালে বসে। মেয়েটার ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, হয়তো প্রাইভেট হাসপাতালের একটা লোক গিয়ে করে এসছে, যাতে স্ট্রাইক হয় গভর্নমেন্ট হাসপাতালে, তাতে প্রাইভেট হসপিটালগুলোর মুনাফা বাড়ে। ভগবান আপনার মঙ্গল করুন, ভালো থাকুন, আপনি ভালো থাকুন, আমরা ভালো নেই তবে ভালো থাকার চেষ্টা করছি। আশা করি 22 তারিখে যা শুনবো একটু ভালো থাকতে পারবো, হয়তো রাতে একটু ঘুমোতে পারবো। নমস্কার।